আসসালামু আলাইকুম। এখন আমরা পড়ব হচ্ছে সেলুলোজ নিয়ে। পলিস্যাকারাইড পড়তেছিলাম, এর আগের ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে স্টার্চ বা শ্বেতসার নিয়ে। এখন আমরা দেখব হচ্ছে সেলুলোজ। তো স্টার্চ, শ্বেতসার আর সেলুলোজ এই দুটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। অ্যান্ড মেইন যে পার্থক্য সেটা হচ্ছে এদের গঠনে। স্টার্চ কী দিয়ে গঠিত হয়েছিল আমরা দেখছিলাম। স্টার্চ হচ্ছে আলফা ডি গ্লুকোজের অসংখ্য যৌগ দিয়ে তৈরি হয়েছিল, ঠিক না? আলফা ডি গ্লুকোজ আলফা 1,4 অ্যান্ড আলফা 1,6 লিঙ্কেজের মাধ্যমে কীভাবে হচ্ছে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন দিয়ে কীভাবে স্টার্চ গঠন করে সেটা আমরা এর আগের ক্লাসে দেখছিলাম। বাট এখন আমরা দেখবো সেটা হচ্ছে সেলুলোজ। সেলুলোজ সেলুলোজ কোনটার পলিমার? সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার। অর্থাৎ তুমি একটা সেলুলোজে যদি ভাঙো তাহলে অসংখ্য বিটা ডি গ্লুকোজ পাবা, ঠিক আছে? এখন সেলুলোজে কিভাবে ভাঙলে তুমি বিটা ডি গ্লুকোজ পাবা সেটা হচ্ছে আদ্র বিশ্লেষণ। আমরা এর আগের ক্লাসে প্রায় এর আগের গত 2 থেকে 3টা ক্লাসেই আমরা বলে আসতেছিলাম যে যখন আমরা কোনো ডাইস্যাকারাইড কিংবা অলিগোস্যাকারাইড কিংবা পলিস্যাকারাইড যেটারই আমরা ভাঙতে চাই না কেন সেটারই হচ্ছে আদ্র বিশ্লেষণ করা লাগবে। কারণ কি? কারণ আমরা যখন গ্লাইকোসাইডিক বন্ডগুলো ক্রিয়েট হইতে দেখছিলাম তখন কিন্তু একটা করে পানি বের হয়ে যাচ্ছিল। একটা বন্ড ক্রিয়েট হওয়ার সময় একটা পানি বের হয়ে যায়। সো তুমি যদি যৌগের যে স্ট্রাকচার আছে স্ট্রাকচার ঠিক রাখতে চাও তাহলে কিন্তু তোমার আবার পানি অ্যাড করা লাগবে, ঠিক আছে? যারা এর আগের ভিডিওটা দেখছো তারা এটা খুব ভালোভাবে রিলেট করতে পারতেছো। অ্যান্ড এই আদ্র বিশ্লেষণ করার জন্য আমাদের দরকার অ্যাসিডিক পরিবেশ। অ্যান্ড অ্যাসিডিক পরিবেশ হিসেবে আমরা সেলুলোজের ক্ষেত্রে নিব হচ্ছে H2SO4। এটা দিয়ে আমরা অ্যাসিডিক পরিবেশ করলাম এবং পানি যুক্ত করলাম, করে আমরা আদ্র বিশ্লেষণ করব। আদ্র বিশ্লেষণ করলে আমরা অসংখ্য নিউমেরাস বিটা ডি গ্লুকোজ পাবো, ঠিক আছে? এখন এই বিটা ডি গ্লুকোজ কীভাবে বিটা 1,4 লিঙ্ক বা বিটা 1,4 বন্ডের মাধ্যমে কিভাবে আমাদের হচ্ছে সেলুলোজ গঠন করতেছে চলো আমরা সেটা দেখি। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে গ্লুকোজের স্ট্রাকচার আঁকি। সো এটা হচ্ছে একটা গ্লুকোজ। আমরা অ্যাক্সেসরি যে বিষয়গুলো আছে এই প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে ওগুলো আমরা লিখতেছি না, কারণ এই জায়গায় আমাদের দরকার নেই। আমাদের মেইনলি যেটা দরকার, এই জায়গায় যেহেতু আমরা বিটা গ্লুকোজ বলছি তাইলে বলো তো হাইড্রক্সিল মূলকটা যে আছে হাইড্রক্সিল মূলকটা উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে? অবশ্যই উপরের দিকে থাকবে, কারণ নিচের দিকে যদি থাকতো তাহলে সেটার আমরা বলতাম হচ্ছে আলফা ডি গ্লুকোজ, ঠিক আছে? তারপরে হচ্ছে আরেকটা কি আমরা এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ এবং এটা হচ্ছে 4 নাম্বার কার্বন। 4 নাম্বার কার্বনে কি উপরের দিকে আছে হচ্ছে OH, নিচের দিকে আছে হচ্ছে H। এটা কি ঠিক হইলো? না, OH অলওয়েজ হচ্ছে নিচের দিকে আছে, যাবে OH আছে নিচের দিকে এবং H আছে উপরের দিকে। নাও এই যে 1 নাম্বার কার্বন, এই কার্বনের এই গ্লুকোজের 1 নাম্বার কার্বনের যে OH আছে এই OH এর সাথে এই যে এই গ্লুকোজের 4 নাম্বার কার্বনের যে OH আছে এই দুইটা হচ্ছে একসাথে যুক্ত হবে। একসাথে যুক্ত হয়ে পানি হিসাবে বের হয়ে যাবে, ঠিক আছে? পানি হিসাবে যদি বের হয়ে যায় তাহলে এই জায়গায় যে বন্ধনটা ক্রিয়েট হবে ওইটাই হচ্ছে মেইনলি আমাদের বিটা 1,4 লিঙ্কেজ। চলো আমরা দেখি। যেহেতু পানি বের হয়ে গেছে তাইলে এই জায়গা থেকে ও, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিটা 1,4 লিঙ্কেজ। সো এই বিটা 1,4 লিঙ্কেজ বা বিটা 1,4 বন্ড এইগুলোর মাধ্যমে অসংখ্য বিটা ডি গ্লুকোজ পরপর যুক্ত হইতে হইতে একটা সময় এটা হচ্ছে আমাদের সেলুলোজ গঠন করে, ঠিক আছে? এখন সেলুলোজ থেকে MCQ এর জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে যে সেলুলোজের ক্ষেত্রে যে কোন পদার্থে কতটুকু পরিমাণে সেলুলোজ থাকে আমাদের সেটা জানা লাগবে। চলো আমরা দেখি যে কোন পদার্থে কতটুকু পরিমাণে সেলুলোজ থাকে। প্রথমে আসো তুলা। তুলাতে সেলুলোজের পরিমাণ থাকে 94%। তারপরে লিনেন এবং তন্তুকোষ বা ফাইবার
আমরা পড়ছিলাম না জাইলেম, ফ্লোয়েম, ওই জায়গায় হচ্ছে জাইলেম ভেসেল কিংবা ফাইবার, এই বিষয়গুলো যে পড়ছিলাম ঠিক সেরকমই এরা হচ্ছে সেই তন্তুকোষ বা ফাইবার, এতে থাকে হচ্ছে 90%। তারপরে আছে হচ্ছে তোমার কাঠ। কাঠে কতটুকু থাকে? কাঠে থাকে হচ্ছে তোমার 60%। তারপরে তৃণলতা মানে ঘাস টাস, এগুলাতে কতটুকু থাকে? এগুলাতে হচ্ছে 30 থেকে 40% সেলুলোজ থাকে। এবং সবশেষ হচ্ছে মাটি। কোন ধরনের মাটি? সেটা হচ্ছে হিউমাস সমৃদ্ধ মাটি বা জৈব বস্তু সমৃদ্ধ মাটি। হিউমাস বা জৈব বস্তু সমৃদ্ধ মাটি, এই মাটিতে থাকে হচ্ছে 30 থেকে 70%। ঠিক আছে, এই হচ্ছে সেলুলোজের পরিমাণ বিভিন্ন পদার্থে। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউ এর জন্য, সো আশা করি তোমরা ভুলবা না। এখন আমাদের জানা লাগবে হচ্ছে সেলুলোজের ধর্ম। ঠিক আছে, আচ্ছা, সেলুলোজের ধর্ম জানার আগে একটা বিষয়, যে আমরা যখন স্টার্চ খাই কিংবা হচ্ছে ধান, গম, আটা এগুলো খাচ্ছিলাম, এগুলো থেকে কিন্তু আমরা শক্তি পাইতেছিলাম। বাট যদি আমরা সেলুলোজ খাই, সেলুলোজ থেকে কিন্তু আমরা শক্তি পাবো না। কারণ কি? সেলুলোজ ভেঙে শক্তি তৈরি করার জন্য সেলুলোজ থেকে প্রথমে আমাদের গ্লুকোজ, তারপরে গ্লুকোজের শ্বসনের মাধ্যমে আমরা যে শক্তি পাবো, এই শক্তির পাইতে গেলে প্রথমে সেলুলোজের ভাঙা লাগবে, গ্লুকোজে কনভার্ট করা লাগবে। সো গ্লুকোজে কনভার্ট করার জন্য আমাদের যে এনজাইমটা লাগবে সেটা হচ্ছে সেলুলোজ এনজাইম। সো ইন্টারেস্টিংভাবে মানুষের এই সেলুলোজ এনজাইম নাই, গরু ছাগলের আছে। সো এই সেলুলোজ এনজাইম মানুষের নাই। যেহেতু মানুষের এই সেলুলোজ এনজাইম নাই, এই কারণে হচ্ছে মানুষ সেলুলোজে ভেঙে গ্লুকোজে পরিণত করতে পারে না এবং এর থেকে কোনো শক্তি পায় না। সো এর কোনো নাই, শক্তিগত কোনো ভূমিকা নাই কিংবা ডাইজেস্টিভ কোনো ভূমিকা নাই মানুষের ক্ষেত্রে। ঠিক আছে, এখন সেলুলোজ দুই ধরনের আছে। প্রথমত হচ্ছে প্রাকৃতিক সেলুলোজ, যেটা প্রথমে আবিষ্কার করেন। এই প্রাকৃতিক সেলুলোজ আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী পায়েন, এবং কৃত্রিম সেলুলোজ আবিষ্কার করেন বিজ্ঞানী কোবায়েশি। কৃত্রিম সেলুলোজ আবিষ্কার করেন হচ্ছে কোবায়েশি। দেখো, এই জায়গায় নাম মনে রাখা কিন্তু খুব একটা কঠিন কাজ না, কারণ এই যে প্রাকৃতিকের প আছে, পায়েনেও প আছে, কৃত্রিমে হচ্ছে ক আছে, কোবায়েশিতেও ক আছে। ঠিক আছে, সো প্রাকৃতিক আর কৃত্রিম সেলুলোজকে আবিষ্কার করছিল, এই ইনফরমেশনটা হচ্ছে আমাদের একটু মনে রাখা দরকার। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে সেলুলোজের ধর্ম বা বৈশিষ্ট্য। সেলুলোজের বৈশিষ্ট্য কী আছে? দেখো, আমরা যদি খেয়াল করি যে অধিকাংশ পলিস্যাকারাইডের মধ্যে কিন্তু বৈশিষ্ট্যগত মিল আছে, যেহেতু তারা একই ধরনের পলিস্যাকারাইড, যেহেতু তো তাদের মধ্যে বৈশিষ্ট্যগত মিল। প্রথমতই যে এরা স্বাদহীন, গন্ধহীন, স্বাদহীন, তারপরে গন্ধহীন। ঠিক আছে, তারপরে নন রিডিউসিং সুগার, নন রিডিউসিং কার্বোহাইড্রেট। সুগার হইলে তো রিডিউসিং হয়তো বা মিষ্টি হইতো, এটা একটু মিষ্টিও না যেহেতু স্বাদহীন। সো এটা হচ্ছে নন রিডিউসিং কার্বোহাইড্রেট। তারপরে পানি, অ্যালকোহল, ইথারে অদ্রবণীয়। পানি, অ্যালকোহল, ইথার এগুলোতে অদ্রবণীয়। ঠিক আছে, তারপরে এর কোনো পুষ্টিগুণ নাই, এবং আয়োডিন যদি তুমি এর সাথে যোগ করো তাইলে এরা কোনোরূপ বর্ণ দেয় না। আমরা যখন স্টার্চ পড়ছিলাম তখন দেখছিলাম কি নীল বর্ণ দেয়, বাট আয়োডিন কোনোরূপ বর্ণ দেয় না। ঠিক আছে, তারপরে 5 নাম্বার, এর হচ্ছে কোনো পুষ্টিগুণ নেই, কারণ কোনো শক্তি পায় না আমরা, যেহেতু সেলুলোজ এনজাইম নাই। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝাইতে পারছি। এখন সেলুলোজের ধর্ম তো বুঝলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে সেলুলোজের
ব্যবহার বা সেলুলোজের কাজ। সেলুলোজের কাজ কি? সেলুলোজের মেইন কাজ হচ্ছে উদ্ভিদের দৃঢ়তা দেওয়া বা উদ্ভিদের যে কাঠামো আছে কাঠামো তৈরি করা। আমরা সিম্পলি মানুষের কথা দেখি, মানুষের কিন্তু কাঠামো দিতেছে কি আমাদের ভিতরে যে কঙ্কাল আছে, হাড্ডি আছে সেগুলা। যদি এই কঙ্কাল না থাকতো আমরা হয়তো একটা ফুটবলের মতো গোল বস্তুতে মাংসপিণ্ডে পরিণত হইতাম, ঠিক না? যেমন আমরা হচ্ছে ভ্রূণ অবস্থায় ছিলাম, যখন কোনো হাড়গোড় তৈরি হয় নাই, আমাদের কঙ্কালতন্ত্র তৈরি হয় নাই, তখন কিন্তু আমরা জাস্ট একটা মাংসপিণ্ডের মতো ছিলাম। তো কঙ্কাল ছাড়া আমরা কিন্তু আজীবন এই মাংসপিণ্ডের মতোই থাকতাম। ঠিক সেরকম গাছ যেহেতু দাঁড়ায় আছে, তার তো একটা সাপোর্ট প্রয়োজন কিংবা একটা কাঠামো প্রয়োজন। কিসের উপর, কিসের ভিত্তিতে সে হচ্ছে দাঁড়ায় থাকবে? সো এই যে ভিত্তি বা বেস কিংবা সাপোর্ট যাই বলো না কেন, এই সাপোর্টটা দিতেছে হচ্ছে আমাদের এই সেলুলোজ, ঠিক আছে? তো সেলুলোজের কাজ হচ্ছে এটাই, বাট সেলুলোজের যে ব্যবহার এখন আমরা পড়বো এটাই হচ্ছে মোস্ট ভাইটাল। অ্যান্ড সেলুলোজের ব্যবহার থেকে তোমাদের হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, ভার্সিটি বলো, কিংবা অন্য যে কোনো জায়গায় কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। সো চলো শুরু করা যাক সেলুলোজের ব্যবহার। ঠিক আছে, সেলুলোজের ব্যবহার প্রথম কি, প্রথমেই যে ব্যবহার সেটা হচ্ছে যে উদ্ভিদের কোষপ্রাচীর তৈরিতে ব্যবহৃত হয়। উদ্ভিদের কোষপ্রাচীর তৈরিতে ব্যবহৃত হয় হচ্ছে সেলুলোজ, ঠিক আছে? এটা আমরা এর আগেও দেখছিলাম। 1 নম্বর ব্যবহার গেল। 2 নম্বর কি? 2 নম্বর ব্যবহার হচ্ছে যে সেলুলোজ দিয়ে সুতা তৈরি করা হয়। সেলুলোজ, সেলুলোজ কিসে সবচেয়ে বেশি থাকে? তুলায়। সো তুলা থেকে কি তৈরি করি আমরা? তুলা থেকে হচ্ছে সুতা বা বা হচ্ছে কি আমরা বলি ফাইবার বা তন্তু যাই বলো না কেন, এগুলো তৈরি করা হয়। সো সুতা থেকে আলটিমেটলি কি তৈরি করা হয়? কাপড়। সো আমরা যে এই যে কাপড় চোপড় পরে আছি, আমাদের বস্ত্র, সো আমাদের বস্ত্র টোটালি ডিপেন্ড করতেছে হচ্ছে সেলুলোজের উপরে। সো এটা খুব ভালো একটা বৈশিষ্ট্য, অনেক গুরুত্বপূর্ণ। তারপরে 3 নম্বরে যদি বলি, এই যে আমাদের আসবাবপত্র, খাট, টেবিল, তারপরে হচ্ছে চেয়ার, বিভিন্ন যে আসবাবপত্রগুলো তৈরি করতেছি কাঠ দিয়ে। সো কাঠ কি? কাঠ হচ্ছে সেলুলোজ। সো আসবাবপত্র তৈরিতে কাজে লাগে, আসবাবপত্র তৈরি, ঠিক আছে? তারপরে 4 নম্বর ব্যবহার কি? 4 নম্বর হচ্ছে নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, নাইট্রেট বিস্ফোরক। নাইট্রেট বিস্ফোরক কি? নাইট্রেট বিস্ফোরক এর যদি আমি হচ্ছে সহজ নাম বলি, তোমরা অনেকেই হয়তো চিনবা, সেটা হচ্ছে গান কটন। গান কটন। এবং এই সেলুলোজ দিয়ে নাইট্রেট বিস্ফোরকের পাশাপাশি বারুদ তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয় চলো আমরা এখন সেটা দেখব। সিম্পলি দেখো, সেলুলোজের মধ্যে কি অনেক ওএইচ মূলক আছে না? এই ওএইচ মূলক কিন্তু অনেক আছে, ঠিক না? কারণ গ্লুকোজের মধ্যে দেখছি আমরা অনেক ওএইচ মূলক আছে, এগুলাই যেহেতু বারবার রিপিট হয়েছে, সো সেলুলোজের ভিতরে অনেক ওএইচ মূলক আছে। এখন আমরা যদি এই যে সেলুলোজ, এই সেলুলোজের সাথে H2SO4 সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড HNO3 যুক্ত করি, তাইলে এই যে সেলুলোজের যতগুলা হাইড্রোজেন মূলক আছে, সরি ও হাইড্রোক্সাইড মূলক আছে, এই সবগুলো হাইড্রোক্সাইড মূলক প্রতিস্থাপিত হবে। কোনটা দিয়ে প্রতিস্থাপিত হবে? এই NO3 মূলক বা নাইট্রেট মূলক দিয়ে। তো নাইট্রেট মূলক দিয়ে যদি সেলুলোজের সবগুলা এই হাইড্রোক্সাইড মূলক প্রতিস্থাপিত হয়, তাহলে যে যৌগটা তৈরি হবে তার আলটিমেট নাম হচ্ছে নাইট্রোসেলুলোজ, ঠিক আছে? সো এই নাইট্রোসেলুলোজ থেকেই কিন্তু হচ্ছে আমাদের মেইনলি গান কটন তৈরি করা হয়, ঠিক আছে? গান কটন। এখন গান কটনের সুবিধা কি? এটা অনেক বেশি পরিমাণে দাহ্য। কি কারণে দাহ্য? প্রথমত তো দাহ্য বুঝলাম, ঠিক আছে? এখন কোনো কিছু জ্বলার জন্য অনেক বেশি পরিমাণে অক্সিজেন লাগে। এখন দেখো এই যে সেলুলোজের মধ্যে, সরি নাইট্রোসেলুলোজের মধ্যে অনেক বেশি পরিমাণে নাইট্রেট মূলক আছে। আর নাইট্রেট মূলকে কি আছে? দেখো নাইট্রেট মূলকে আছে হচ্ছে অক্সিজেন, অনেক বেশি পরিমাণে অক্সিজেন। সো এত এত অক্সিজেন আছে, এর কিন্তু জ্বলার জন্য বাইরে থেকে অক্সিজেনের উপরে খুব বেশি ডিপেন্ড করা লাগবে না। তো তুমি পানির মধ্যে হোক, যে জায়গায় হোক, যে কোনো জায়গায় হচ্ছে তুমি এটা দিয়ে বিস্ফোরণ ঘটায় ফেলতে পারবা, কিংবা মাটির নিচে যে জায়গায় অক্সিজেন অনেক কম, এটা দিয়েও কিন্তু তুমি বিস্ফোরণ ঘটাতে পারবা। ঠিক এই কারণে সেলুলোজের সাথে নাইট্রেশন ঘটায় নাইট্রোসেলুলোজ তৈরি করা হয়, এবং সেই জায়গা থেকে গান কটন, যেটা অনেক দাহ্য, কারণ এই জায়গায় হচ্ছে অনেক বেশি পরিমাণে অক্সিজেন আছে, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে বিভিন্ন বারুদ টারুদ তৈরি করা হয়, তারপর হচ্ছে পটকা তৈরি করা হয়, ঠিক আছে? আচ্ছা, আর পরের ব্যবহার দেখি। এর পরের ব্যবহার হচ্ছে অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয়। আচ্ছা, 1 নম্বর দিতেছি কেন, 5 নম্বর নেবি।
অ্যাসিটেড ফটোগ্রাফিক ফিল্ম। অ্যাসিটেড ফটোগ্রাফিক ফিল্ম কি? সেটা হচ্ছে যে আমরা বর্তমান যুগে আমরা হচ্ছে ক্যামেরায় ছবি তুলি কিংবা মোবাইলে ছবি তুলি, বাট আমাদের যে যারা একটু বড় তারা যখন ক্যামেরায় ছবি তুলতো ওই ছবিটা হচ্ছে একটা নেগেটিভ ফর্মে চলে আসতো। সেটা হচ্ছে ওইটারে মেইনলি বলা হয়তো হচ্ছে ফিল্ম বা ফটোগ্রাফিক ফিল্ম। ওইটারে হচ্ছে তোমার সিলভারের মধ্যে দিয়ে কিংবা আরও বিভিন্ন প্রসেস করে তারপরে হচ্ছে আসল ছবি বের করা হতো, ঠিক আছে। সো ওই অ্যাসিটেড ফিল্ম তৈরিতে হচ্ছে সেলুলোজ ব্যবহার করা হয়, ঠিক আছে। কিভাবে ব্যবহার করা হতো? এই অ্যাসিটেড ফটোগ্রাফিক ফিল্ম তৈরিতে মেইনলি হচ্ছে করা হতো অ্যাসিটাইলেশন। অ্যাসিটাইলেশন অ্যাসিটাইল মূলক কোনটা? অ্যাসিটাইল মূলক হচ্ছে COCH3, এটা হচ্ছে অ্যাসিটাইল মূলক, ঠিক আছে। আর CH3 এটা কি কোন মূলক? এটা হচ্ছে অ্যালকাইল মূলক। এটা যুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে অ্যালকাইলেশন, আর অ্যাসিটাইল যুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে অ্যাসিটাইলেশন। সো এই যে অ্যাসিটাইলেশন প্রক্রিয়ায় এই COCH3 এটা হচ্ছে যুক্ত করা হয় সেলুলোজের সাথে, ঠিক আছে। তাইলে হচ্ছে আমাদের এই অ্যাসিটেড ফটোগ্রাফিক ফিল্ম তৈরি হয়। তারপরে ওইটা হচ্ছে ছবি তোলার কাজে ব্যবহার করা হতো, ঠিক আছে। আশা করি বোঝাইতে পারছি এই পর্যন্ত। তারপরে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে ইউজ হয়, গবাদি পশুর খাদ্য হিসাবে ইউজ হয়। সো গবাদি পশুর খাদ্য হিসাবে ইউজ হয় এটাও আমরা বুঝি। তারপরে হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া এই বিভিন্ন থেকে যে হচ্ছে সেলুলোজ ইউজ হইতেছে, এটা হচ্ছে আমাদের বায়োটেকনোলজিতে কাজে লাগতেছে এই সেলুলোজের মাধ্যমে, ঠিক আছে। সো এইগুলো আমরা বুঝতেছি ঠিকঠাক মতো। বাট আরেকটা বিষয় যেটা আমরা হয়তো বুঝবো না কিংবা অ্যাভয়েড করে যাব, সেটা হচ্ছে যে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসাবে সেলুলোজ ইউজ করা হয়। কি? থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বা এর সংক্ষেপে বলা হয় হচ্ছে TLC। এই থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে ইউজ করা হয়। স্টেশনারি ফেজ হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। এখন থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি কি কিংবা ক্রোমাটোগ্রাফি কি, তারপরে হচ্ছে স্টেশনারি ফেজ কি, এগুলো হয়তো তোমাদের অনেকেরই মাথার উপর দিয়ে যাইতে পারে, কারণ তোমরা এখন ফার্স্ট ইয়ার পড়ো নাই এখন এইগুলা। তো দেখো, প্রথমত ক্রোমাটোগ্রাফি কি? ক্রোমাটোগ্রাফি হচ্ছে একটা সেপারেটিং প্রসেস। ক্রোমাটোগ্রাফি একটা সেপারেটিং প্রসেস। এখন মনে করো যে তোমার কাছে একটা দ্রবণ আছে, দ্রবণের ভিতরে বিভিন্ন ধরনের পদার্থ দ্রবীভূত আছে, কিন্তু এই পদার্থগুলোরে তুমি আলাদা করতে চাও। তুমি কিভাবে আলাদা করতে পারো সেই পদ্ধতিটারই বলা হয় হচ্ছে ক্রোমাটোগ্রাফি। এই ক্রোমাটোগ্রাফির যে আলাদাকরণের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে অনেকটা অধিশোষণের উপর ভিত্তিতে। সো টোটালি ইন ডিটেলস আলোচনা করবে হচ্ছে তোমাদের কেমিস্ট্রির টিচার যখন তারা গুণগত রসায়নের ক্রোমাটোগ্রাফি টপিকটা পড়াবে তখন। বাট এখন যেহেতু আমার কথায় চলে আসছে, তো এখন হচ্ছে আমরা শুধু থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি সম্পর্কে একটু দেখব, ঠিক আছে। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে কী করা হয়? একটা হচ্ছে পাতলা কাচের পাত নেওয়া হয়। এই পাতলা কাচের পাতের উপরে আমাদের সেলুলোজের আস্তরণ দেওয়া হয়, বুঝছো? এই পাতলা কাচের পাত নিলাম, এটা হচ্ছে আমরা একটা সেলুলোজের আস্তরণ নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে ধরো আমরা একটা নির্দিষ্ট মার্ক করে দিলাম, এই জায়গায় হচ্ছে একটা নির্দিষ্ট মার্ক করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে ধরো একটা বিশাল পাত্র, এই পাত্রের মধ্যে হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত দ্রবণটা আছে যেটা থেকে হচ্ছে আমরা আলাদা করতে চাই। এখন এই যে পাত যার উপর আমি সেলুলোজ লাগাইছি, এটা হচ্ছে পাত্রের ভিতরে চুবাবো। কিভাবে চুবাবো? এমনভাবে চুবাবো যেন আমাদের এই যে দাগ, এই দাগটা লেভেলের থেকে উপরে থাকে, দ্রবণের লেভেলের থেকে উপরে থাকে, অর্থাৎ এইরকম লেভেলে এইভাবে চুবাবো আমরা। সো এই যে দাগটা আছে হচ্ছে এই জায়গায়, দাগটা যেন লেভেলের থেকে উপরে থাকে। অ্যান্ড এর সাথে আমরা কি লাগাইছিলাম? প্রথমে এর সাথে হচ্ছে আমরা সেলুলোজ লাগাইছিলাম উপর দিয়ে, ঠিক আছে।
এখন আমরা কিছুক্ষণ পর চেক করব, যখন কিছুক্ষণ এই শুষে নেওয়ার জন্য টাইম দিব, তারপরে এটা আবার বের করে আনবো, বের করে এনে চেক করব যে কোন পদার্থ কতটুকু গেছে। তখন আমরা বিভিন্ন পদার্থের বিভিন্ন লেয়ার দেখতে পাবো, যে ধরো একটা পদার্থ হচ্ছে এই পর্যন্ত আসছে, তারপরে হচ্ছে আর একটা পদার্থ এই পর্যন্ত আসছে, ঠিক আছে। সেই সব দিয়ে হচ্ছে আমরা এই পদার্থগুলোরে আলাদা করে ফেলতে পারলাম। এখন এই জায়গায় দেখো দুই ধরনের পদার্থ আছে, একটা হচ্ছে সবসময় স্থির থাকতেছে, স্থির কোনটা থাকতেছে, স্থির থাকতেছে হচ্ছে এই সেলুলোজ, কারণ এটা আমি লাগাই দিছি কাচের ইয়ের সাথে, স্থির থাকতেছে সেলুলোজ, এটা সবসময় এই যে কাচের পাত এর সাথে লাগিয়ে থাকতেছে। আর এই যে দ্রবণটা আছে, দ্রবণের যে বিভিন্ন পদার্থগুলা, এগুলা কিন্তু বেয়ে বেয়ে উঠতেছে, ঠিক না, অধিশোষণ হয়ে বেয়ে বেয়ে উঠতেছে। দেখো কিছু আছে এই পর্যন্ত উঠে গেছে, কিছু হচ্ছে এই পর্যন্ত উঠে গেছে। তো এই যে উঠে গেছে এরা অবশ্যই স্থির না, এরা চলাচল করতেছে, সো এদের বলা হয় হচ্ছে মোবাইল ফেজ, মোবাইল বা চলনক্ষম। আর স্টেশনারি মানে কি, স্টেশনারি মানে হচ্ছে নিশ্চল। সো এই হচ্ছে আমাদের সেলুলোজ বা স্থির স্তর বা স্টেশনারি ফেজ, অর্থাৎ এটা নিশ্চল থাকতেছে একটা প্রক্রিয়ার ভিতরে, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি, এই হচ্ছে একদম সিম্পলিফাইড, ঠিক আছে। আরও ডিটেলসে তোমাদের যখন কেমিস্ট্রি টিচার পড়াবে তার থেকে বুঝে নিও। এখন কথা হচ্ছে যে মানুষ সেলুলোজ হজম করতে পারে না কেন, কারণ মানুষের সেলুলোজ এনজাইম নাই, যেটা হচ্ছে আমাদের গরু ছাগল এগুলোর আছে, ঠিক আছে। সো জানলাম আমরা সেলুলোজ সম্পর্কে। এখন আমাদের সেলুলোজের ব্যাপারে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে সেলুলোজ এবং স্টার্চের পার্থক্য। এই পার্থক্যটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কি কারণে ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে স্টার্চ ও সেলুলোজের পার্থক্য। হয় কারণ স্টার্চ ও সেলুলোজের মধ্যে পার্থক্য তোমাদের হচ্ছে সিকিউতে দেওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। সো দেখো প্রথমে এই পার্থক্যের বিষয় দেখি আমরা, যে প্রথমে গ্লাইকোসাইড বন্ধনের ভিত্তিতে কয়টা গ্লাইকোসাইড বন্ধন থাকে। স্টার্চে হচ্ছে তোমার 1200 থেকে 6000 গ্লাইকোসাইডিক বন্ধন থাকে, আলফা বন্ড, ঠিক আছে। আর সেলুলোজে মাত্র 300 থেকে 3000 বন্ধন থাকে, সেগুলো কি বন্ড, বিটা টাইপের বন্ড। সো স্টার্চ অনেক বড় মৌল, সেলুলোজ অনেক ছোট মৌল স্টার্চের তুলনায়, এটা আমরা বুঝতে পারলাম। তারপরে পলিমার, কোন যৌগের পলিমার, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার, আর এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার, ঠিক আছে। আর একটা পার্থক্য দেখলাম। তারপরে পলিমারের গঠন কি রূপ, এটা হচ্ছে শাখান্বিত, কারণ কি স্টার্চের ভিতরে আমরা কি দেখছিলাম, অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোপেকটিনে আলফা 1,4 এবং আলফা 1,6 বোথ বন্ড ক্রিয়েট হইতেছিল, এই কারণে শাখা তৈরি হইতেছিল। বাট এই জায়গায় একটা সরল শিকলে আগাইতেছে, কোনো শাখা নাই, ঠিক আছে। তারপরে সঞ্চিত খাদ্যের বিষয়টা দেখো, যে স্টার্চ কই সঞ্চিত হয়, স্টার্চ হচ্ছে উদ্ভিদ দেহে সঞ্চিত হয়, আর সেলুলোজ কি উদ্ভিদ দেহের গাঠনিক উপাদান বা সাপোর্টিং টিস্যু হিসেবে হেল্প করে। তারপরে বর্ণ, আয়োডিনের সাথে কোন বর্ণ দেয়, স্টার্চ হচ্ছে নীল বর্ণ দেয়, আর আয়োডিনের সাথে কোনো বর্ণই দিতেছে না সেলুলোজ, ঠিক আছে। আর হজম, স্টার্চ আমরা হজম করতে পারি মানুষ, এবং সেলুলোজ আমরা হজম করতে পারি না, কারণ কি আমাদের সেলুলোজ এনজাইম নাই। সো এই ছিল হচ্ছে স্টার্চ এবং সেলুলোজ। আশা করি বুঝাইতে পারছি। এরপরের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে গ্লাইকোজেন নিয়ে, তাই হচ্ছে আমাদের এই টপিক মোটামুটি শেষ হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি এই পর্যন্ত। সো বেস্ট অফ লাক, পড়াশোনা করতে থাকো, আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।